who are here, listen carefully. You have to resubmit your biology test papers. Okay, there was some technical errors. Okay, so Sir, everyone, please, no, resubmit. submitted. I'm Yes, saying you sir. I have resubmit. Okay, sir. resubmitted. I have Very resubmitted. good. Those who have only Rai Nandini may be submitted. Yeah. আমার এখানে না স্যার হ্যাং হয়ে গেছে। Yes, sir. হ্যাঁ, এখন ঠিক আছে, আপনি দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তখন পাকিস্তানের মুসলিম লীগের একটা মুখপত্র ছিল মর্নিং নিউজ ও সংগ্রাম প্রেস। অর্থাৎ মুসলিম লীগ হচ্ছে পাকিস্তানিদের একটা বলা যায় পাকিস্তানিদেরই সমর্থনকারী কিছু মানুষ মুসলিম লীগ করতো। তখন ওদের কিছু ওদেরই পত্রিকা মর্নিং নিউজ এবং সংগ্রাম প্রেস মানুষ জ্বালিয়ে দেয় যখন ওদের উপর হামলা করা হয়। তারপরে দেখা যায় পুনরায় ওদের উপর গুলি চালালে ওই দিনকার শহীদদের মধ্যে ছিল শফিউর রহমান ও রিক্সা চালক আউয়াল। মানে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে ওই 22শে ফেব্রুয়ারিতে যারা মারা যায় এদের মধ্যে রিক্সা চালক আওয়াজ ছিল আর এদিকে ছিল শফিউর রহমান। ঠিক আছে, তারপরে দেখো আমাদের আর অল্প দিত, অল্প অল্প একটু আছে। তারপর দেখো 22শে ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনী এবং ইপিআর নিয়োগ করা হয়। ইতিমধ্যে বিক্ষোভ সর্বত্র ছড়িয়ে পড়ে। সরকারি অফিস, রেলওয়ে, রেডিও সব জায়গায় ধর্মঘট চলে। সরকার বস্তুতপক্ষে অচল হয়ে পড়ে। সলিমুল্লাহ হলো মেডিকেল কলেজ হোস্টেলে স্থাপিত শিক্ষার্থীদের কন্ট্রোল রুম থেকে দেওয়া নির্দেশ অনুযায়ী আন্দোলন চলতে থাকে। 23শে ফেব্রুয়ারি পুনরায় হরতাল পালিত হয়। তার মানে 21শে ফেব্রুয়ারি এক দফায় চলেছে, 21শে ফেব্রুয়ারি 3 জন শহীদ হয়, 22শে ফেব্রুয়ারি 2 জন হয়, 23শে ফেব্রুয়ারি আবার হরতাল পালন করা হয়। সবাই শুনছো? হ্যাঁ স্যার হ্যাঁ এবার স্যার। দেখো 21শে ফেব্রুয়ারিতে হ্যাঁ স্যার। 3 জন মারা যায়। 21শে ফেব্রুয়ারিতে 3 জন মারা যায়, নাম করা যায়। আরো মানুষ মারা যায় যাদেরকে পাকিস্তানিরা গুম করে ফেলে। যাদের খবর আমরা জানতে পেরেছি দেশে 3 জনের কথা বলেছে। 22শে ফেব্রুয়ারিতে শফিউর রহমান এবং রিকশাওয়ালা আওয়াল মারা যায়। 23শে ফেব্রুয়ারি এই জন্য আবার হরতাল ডাকা হয়। আবুল বরকত সেখানে গুলিবিদ্ধ হয়। এবার 23শে ফেব্রুয়ারি মারা যায় আবুল বরকত। সেখানে 23শে ফেব্রুয়ারি মেডিকেল কলেজ শিক্ষার্থী রাতারাতি একটি শহীদ মিনার নির্মাণ করেন। ওই শহীদ মিনারে উদ্বোধন করেছিলেন 24শে ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে শহীদ শফিউর রহমানের পিতা। মানে 23শে ফেব্রুয়ারি একটা শহীদ মিনার নির্মাণ করে এবং 24শে ফেব্রুয়ারি ওই শহীদ মিনারের উদ্বোধন করেন শহীদ শফিউর রহমানের পিতা, যে শফিউর রহমান মারা গেছে 22শে ফেব্রুয়ারিতে। আর 26শে ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে আবুল কালাম শামসুদ্দিন আবুল কালাম শামসুদ্দিন 26শে ফেব্রুয়ারি ওটা আবার আনুষ্ঠানিকভাবে পালন করে, মানে শহীদ মিনারকে উদ্বোধন করে। কিন্তু সেদিন অপরাহ্নে পুলিশ শহীদ মিনারটি ধ্বংস করে দেয়। ইতিমধ্যে পুলিশ নিরাপত্তা আইনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবুল হাসিম, অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক অজিত কুমার গুহ, অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী, অধ্যাপক পুলিন দেব, গোবিন্দলাল ব্যানার্জি, খয়রাত হোসেন, মানে বেশ এরা ছিল বুদ্ধিজীবী, এদেরকে গ্রেপ্তার করে, এদেরকে মানে ধরে নিয়ে যায়। এবং এদের মধ্যে আমরা আর যেমন একজন হচ্ছে মুনির চৌধুরী। মুনির চৌধুরীর আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওই দিন ভাষা আন্দোলনের সময় যে নিয়ে গেছে ওনাকে গুম করে ফেলেছে, আর পাওয়া যায়নি ওনাকে। তারপরে এখানে অনেকে আছে যেমন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, মোহাম্মদ ওয়াহাউল আহাদ গ্রেপ্তার প্রমুখকে গ্রেপ্তার করে। সামরিক বাহিনী, ইপিআর, পুলিশ শহরে বিভিন্ন ছাত্রাবাস আক্রমণ এবং শত শত ছাত্রকে গ্রেপ্তার করে। শিক্ষার্থীদের হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। দেখবে বাংলাদেশের সরকাররা যারা যুগে যুগে যত আন্দোলন হয়েছে আন্দোলনগুলো বন্ধ করার জন্য সরকাররা কি করতো, হোস্টেলগুলো বন্ধ করে দিত, কারণ আন্দোলনগুলো হয় হোস্টেল কেন্দ্রিক। তো ছাত্র হোস্টেল বন্ধ করলে ছাত্ররা থাকতে পারবে না, গ্রামে চলে যাবে বাধ্য হয়ে। তো ফলে আন্দোলন বন্ধ হয়ে যাবে। এই ধরনের টেকনিক গুলো অবলম্বন করতো। তারপর দেখো আহ চলতে থাকে ত্রাসের রাজত্ব। নুরুল আমিন সরকার ভাষা আন্দোলনকারীদের ভারতের চর, হিন্দু কমিউনিস্ট ইত্যাদি আখ্যা দিয়ে পূর্ব বাংলায় দমন নীতির স্টিমরোলার চালাতে থাকে। অর্থাৎ এখানে নুরুল আমিন সরকার কি করে, যারা আন্দোলন করেছে এদেরকে ভারতের চর বলছে, কাউকে বলছে হিন্দু, কাউকে বলছে কমিউনিস্ট, এভাবে বলে ওদের উপর অত্যাচার শুরু করে। মানে যদি এগুলার কোনো যৌক্তিকতা নেই, কারণ এখানে সমস্ত বাঙালিরা ছিল এক। স্যার আপনি মিউটেড হয়ে গেছেন। না, হ্যাঁ এখন শো করছে, হ্যাঁ স্যার এখন শো করছে, এখন ওকে, শো করছে। দেখো আমরা এরপরে দেখতে পাচ্ছি আমাদের শেষ পর্যায়ে এটা শিক্ষার্থীর হ্যাঁ, এখানে বলছে নুরুল আমিন সরকার ভাষা আন্দোলনকারীদেরকে বলছে কি, মানে এদেরকে দমন করার জন্য বলছে এরা মুসলমান নয়, এরা হিন্দু, এরা কমিউনিস্ট, এরা ভারতের চর। অথচ সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই কিন্তু বাঙালি জাতি হিসেবে রাষ্ট্রভাষার দাবিতে ওরা আন্দোলন করেছিল। প্রত্যেক মুসলমান তার জায়গা থেকে আন্দোলন করেছে। হয়তো কিছু মানুষ ছিল রাজাকার টাইপের, তারা পাকিস্তানিদের সমর্থক ছিল, ওরা ওদেরকে বলতো। কিন্তু শতকরা 90% মুসলমান এবং বাংলাদেশের সমস্ত হিন্দু বলো, 90% মুসলমান বলো,
তারপরে কমিউনিস্ট বলো, যত ধরনের মানুষ আছে সবাই চেয়েছে আমাদের বাংলা ভাষা আমাদের রাষ্ট্রভাষা হোক। কারণ সবাই তার জায়গা থেকে বুঝতেছে যে আমাদের ভাষা যদি উর্দু হয়ে যায় আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না, এটা স্বাভাবিক। তো এটা পাকিস্তানের এটা দমন করার জন্য বলছি কি, এটা মুসলমানরা করে না, এরা হিন্দুরা করেছে, এটা কমিউনিস্টরা করেছে, ভারতের চররা করেছে। মানে এটা বলে মানুষকে দমানোর চেষ্টা করেছে, কিন্তু মানুষ তো বোকা না। এটা দমনীতি ইসলামগুলো, মানে ওরা ওই হোস্টেল গুলো বন্ধ করে দিয়ে এটা বলছে, তখন হোস্টেল গুলো বন্ধ করে দিয়েছে যাতে ছাত্র আন্দোলন করতে না পারে। হোস্টেল বন্ধ, এখন ওরা যাই বলে এটা বলে ওরা আন্দোলন আর এবার কি করেছে, অত্যাচার আরো তীব্র মাত্রা বাড়িয়ে দিয়েছে। নুরুল আমিন সরকার নারায়ণগঞ্জে একজন পুলিশ হত্যা ও একজন আনসারকে আহত করিয়ে ভাষা আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে থাকে। নারায়ণগঞ্জ থেকে একজন পুলিশকে হত্যা করে এবং একজন আনসারকে সে আহত করে এবং বলে যে এটা করেছে কারা, ভাষা আন্দোলনকারীরা করেছে, এবং ভাষা আন্দোলনকারীদের নামে মামলা টামলা দিয়ে এদেরকে এক অবস্থা করে হেনস্থা করা শুরু করেছে। কিন্তু আন্দোলন স্থিমিত হয় না, মানে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছে, কিন্তু আন্দোলন থেমে থাকে না, আন্দোলন চলতে থাকে। সবাই বুঝতে পেরেছো? তারপরে দেখো আমাদের সর্বশেষ আমাদের এটা শেষ পর্যায়ে দেখো 52 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ রফিকুদ্দিন আহমেদ, আবুল বরকত, আবুল জব্বার, আব্দুল সালাম। আর 22শে ফেব্রুয়ারি দেখো কে কে মারা গেছে দেখো, 52 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ রফিকুদ্দিন আহমদ, আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম। আর 22শে ফেব্রুয়ারি ভাষা শহীদ শফিউর রহমান, আব্দুল আওয়াল, কিশোর ওহিউল্লাহ এবং আর একজন অজ্ঞাত পরিচয় বালক শহীদ হন। এটা হচ্ছে 21শে আর 22শে ফেব্রুয়ারিতে মারা যায়। 23শে ফেব্রুয়ারিতে কয়েকজন মারা যায়। 23শে ফেব্রুয়ারিতে মারা যায় আবুল বরকত, এখানে নাম দিয়েছে আমাদের, আমরা পরে দেখবো। এখানে দেখো 23শে ফেব্রুয়ারিতে রাজাই শহীদ, ওই শহীদ মিনার দাঁড়াও, 23শে ফেব্রুয়ারিতে পুনর হরতাল ডাকে আবুল বরকত সেখানে গুলিবিদ্ধ হয়। তার মানে আবুল বরকত মারা যায় 23শে ফেব্রুয়ারিতে, বাকিরা 21শে ফেব্রুয়ারি এবং 22শে ফেব্রুয়ারিতে মারা যায়। ঠিক আছে, দেখো এখানে আমি লেখক পরিচিতি দিয়েছিলাম। রফিকুল ইসলাম 1934 খ্রিস্টাব্দে বর্তমান চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তিনিও একজন ভাষা আন্দোলনকারী হিসেবে ছিলেন এক প্রকার ধরতে গেলে। বুঝতে পেরেছো কিনা? তিনি তখন ভাষা আন্দোলনের সময় উপস্থিত ছিলেন, মানে প্রত্যক্ষ করেছিলেন সিচুয়েশন গুলো। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তার পরিচিতি মূলত নজরুল গবেষক হিসেবে। তবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে তিনি প্রচুর লিখেছেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো নজরুল নির্দেশিকা, এগুলো হচ্ছে তার বই, আমি এগুলো আর ডিটেলস করবো না। গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে অবদানের জন্য তিনি নজরুল একাডেমি পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার ও 21শে পদক লাভ করেন। তারপর দেখো আমি প্রশ্ন দিয়েছি সৃজনশীল, একটু দেখো, তোমরা একটু জুম করে দেখে নিও। দেখো এখানে বলেছে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবসে দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত কত তারিখে নেওয়া হয়? কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা ঘোষণার কথা সিদ্ধান্ত নেওয়া হয় বলো তো, কে বলতে পারবে? কে বলতে পারবে? Sir, the question. শোনো, প্রথম হরতাল ডাকা হয় কয় তারিখে? 30শে জানুয়ারি। দ্বিতীয় হরতাল ডাকা হয় 4ঠা ফেব্রুয়ারিতে। 4ঠা ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয় যে 21শে ফেব্রুয়ারি থেকে আমরা রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করব। মনে থাকবে? আমরা হ্যাঁ, প্রথমে স্যার। বলেছি প্রথম হরতাল ডাকা হয় 30শে জানুয়ারি এবং দ্বিতীয় হরতাল ডাকা হয় 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারিতে ওরা যখন হরতাল ডাকে তখন ওরা ঘোষণা করে যে আমরা 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা কি রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করব। এটা সিদ্ধান্ত নেয়। ঠিক না? বুঝতে পেরেছো? 26শে জানুয়ারি ঢাকায় ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে কেন? বুঝিয়ে লেখো। কেন বলো তো? আমি আলোচনা করি, তোমরা একটু বলবে তোমরা। উদ্যোগে আবার রাষ্ট্রভাষা বললে হবে বলে বলেছিল, ঘোষণা গুড। দিয়েছিল বলে। খাজা নাজিমুদ্দিন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এই ঘোষণা দিলে এক সভাপতির ভাষণে, মুসলিম লীগ সভাপতির ভাষণে যখন খাজা নাজিমুদ্দিন ঘোষণা দেয় যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন সাধারণ ছাত্র সমাজ, ঢাকার সাধারণ ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে। কেননা যদি উর্দু রাষ্ট্রভাষা হয় তাহলে বাঙালিদের কোনো অস্তিত্বই থাকবে না। সরকারের বিভিন্ন বড় বড় পোস্ট গুলো, তারপরে শিক্ষা ব্যবস্থায় বাঙালিরা পিছিয়ে থাকবে। এটা বাঙালিরা বুঝতে পেরে তারা কি করেছে, আন্দোলন শুরু করে এবং এটা তীব্র প্রতিবাদ জানায়। ঠিক আছে, এটার আমি ব্যাখ্যা করছি কেন। মানে প্রথমত ওরা খাজা নাজিমুদ্দিন এই ঘোষণার জন্য আন্দোলন করে, আর আন্দোলন করার কারণ একটাই, এই কারণে এই যদি উর্দুকে রাষ্ট্রভাষা করা হয় তাহলে বাঙালিদের মাতৃভাষার প্রতি মানে এটা অবহেলা করা হচ্ছে এবং বাঙালিরা রাষ্ট্রীয় কার্যক্রম, শিক্ষা ব্যবস্থা, তারপরে সরকারি চাকরি সবগুলো থেকে পিছিয়ে থাকবে। এরপর দেখো সরকার বস্তুতপক্ষে অচল হয়ে পড়ে কেন? মেডিকেল কলেজের হোস্টেলের সামনে দ্বিতীয় দফা গুলি থেকে শহীদ হয়েছিল। সরকার বস্তুতপক্ষে অচল হয়ে পড়ে, এটা কখন? 21শে ফেব্রুয়ারি 22শে ফেব্রুয়ারি যখন গুলি চালায়। 23শে ফেব্রুয়ারি বাঙালিরা আন্দোলন তীব্র আকার নিয়ে যায়, তখন সরকার এক প্রকার অচল হয়েই পড়ে।
বুঝতে পেরেছো কিনা? ওখানে আছে উপরে দেখবে। আর মেডিকেল হোস্টেলের সামনে দ্বিতীয় দফা গলিতে কে শহীদ হয়েছিল? বলতে পারবে মেডিকেল হোস্টেলের সামনে দ্বিতীয় দফা গলিতে কে শহীদ হয়েছিল? আব্দুল জব্বার। ওখানে আছে, আমাদের প্যাসেজে আছে, তোমরা একটু খুঁজে নিও। প্রথম অংশে যে আব্দুল গুলি হয়, জব্বার আর বরকত। আমরা দেখি, দেখো এখানে গুলি করার কথা বলছে যে প্রথম দফা গুলি কোথায় কোথায়? স্যার এখানে স্যার আব্দুল বরকত আর রফিউদ্দিন জব্বর। আব্দুল বরকত, রফিউদ্দিন হ্যাঁ, জব্বর স্যার। দ্বিতীয় দফা গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত শহীদ হন। কে হচ্ছে? প্রথম দফা তার গুলিতে আগে রফিকুদ্দিন, প্রথম দফা দেখো শুনো, প্রথম দফা গুলিতে রফিকুদ্দিন ও জব্বার এবং দ্বিতীয় দফা গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত শহীদ হন। তার মানে আবুল বরকত শহীদ হন দ্বিতীয় দফা গুলিতে। ক্লিয়ার? আমাদের আনসার চলে আসছে দুইটা প্রশ্ন। এরপর তোমাদের কিছু এমসিকিউ দেওয়া হয়েছে। বহু নির্বাচনী প্রশ্ন, সর্বদলীয় কর্মপরিষদের আহ্বায়ক নির্বাচিত হয়েছিল কে? এটা তোমরা প্যাসেজ দেখে আনসার দিবে। 144 ধারা ভঙ্গ করার পক্ষে মনোবল বাড়ানোর জন্য তৈরি করা হয় স্লোগান, ফেস্টুন, প্লে কার্ড। কি করা হয়? ফেস্টুন এবং প্লে কার্ড, এই দুটো বলবে। ফেস্টুন অন প্ল্যাকার্ড। তারপরে এখানে হবে 2-3 কোথায় আছে? এখানে ছ নম্বরটা। তারপরে সুমনের সাথে মিলনের বিরোধ দীর্ঘদিনের। মিলনকে দোষী করার জন্য সুমন নিজের ঘরে আগুন লাগিয়ে মিলনের উপর দোষ চালিয়ে দেন। অমর একুশে প্রবন্ধ অনুযায়ী সুমনের মাঝে কার কর্মকাণ্ড প্রতিফলিত হয়? এটা হবে নুরুল আমিন সরকার। মনে থাকবে? নুরুল আমিন সরকার নুরুল পুলিশকে আমিন মেরেছে। সরকার। হ্যাঁ, পুলিশকে মেরে এবং আনসারকে আহত করে বাঙালি ছাত্র আন্দোলনকারীদেরকে দায়বদ্ধ করেন। ঠিক আছে? তারপরে দেখো এখানে শব্দার্থ দেওয়া আছে। আমাদের আর 2 মিনিট লাগবে, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। নিখিল মানে সমগ্র বা পুরো। সভ্য মানে সদস্য। সভ্য, এখানে সভ্য অর্থ দুইটা। সভ্য মানেই ভদ্র। হ্যালো না। সভ্য মানে ভদ্র। কিন্তু এখানে এখানে সভ্য শব্দটা সদস্য শব্দ, মানে সে আমাদের মেম্বার। বুঝতে পেরেছো কিনা? সভ্য দিয়ে মেম্বারও বুঝায় বা সদস্য বুঝায়। আবার সে একটা সভ্য জাতি মানে ভদ্র জাতি। বুঝতে পেরেছো? আমরা বলি না সভ্য জাতি, সভ্য সমাজ বলি না? বুঝতে পেরেছো? ওইখানে কিন্তু সদস্য হিসেবে, ওখানে হচ্ছে ভদ্র। সভ্য মানে ভদ্র, আর এখানে ব্যবহৃত হয়েছে সদস্য হিসেবে। সিংহদ্বার মানে মূল দরজা বা প্রবেশ পথ। খণ্ডযুদ্ধ মানে মাঝে মধ্যে যুদ্ধ হচ্ছে, অতর্কিত হামলা হয়ে আবার চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, ধুমধাম করে একটা মেরে দিচ্ছে, আবার চলে গেছে সবাই সবার জায়গায়। এই ধরনের যুদ্ধকে বলা হচ্ছে খণ্ডযুদ্ধ। ছোট ছোট সংঘর্ষ বা যুদ্ধ। দাবানল, আগুনের প্রবাহ, ছড়িয়ে পড়া আগুন। অর্থাৎ আমরা দাবানলটা দেখতে পাই যে কোথায়? বনে জঙ্গলে হঠাৎ তীব্র তাপে কি হয়? বনে আগুন ধরে যায় এবং মুহূর্তে পুরো বনটা পুড়ে ছাই হয়ে যায়। এই ধরনের অগ্নিসংযোগকে বলা হচ্ছে মানে প্রাকৃতিক, ন্যাচারালি ঘটে। এই ধরনের অগ্নিসংযোগকে বলা হচ্ছে দাবানল। এটা মানুষ লাগায় না। হয়তো বজ্রপাতের কারণে হয়তো বজ্রপাত পড়েছে। কোথায় পড়ে গেছে? বজ্রপাতটা পড়েছে গাছের উপরে, ওখানে মুহূর্তে আগুন ধরে গেছে। অথবা সূর্যের তীব্র আলোতে গাছপালা শুষ্ক হয়ে পড়ে, ওখানে হঠাৎ করে উত্তপ্তের কারণে আগুন ধরে যায়। যেটা অস্ট্রেলিয়াতে ঘটেছিল দাবানলে। খেয়াল করেছো কিনা? অস্ট্রেলিয়াতে যে মানুষ হাজার হাজার প্রাণী মারা গেছে। তো এখানে দেখো ওটা কি এখন এখানে হচ্ছে আগুনের প্রবাহ। এখানে দাবানল কি? মুহূর্তের মধ্যে দাবানলের মতো কি? দাবানলের মতো কি হয়ে যায়? অগ্নিসংযোগ শুরু হয়ে যায়। মানুষের মধ্যে আন্দোলন শুরু হয়ে যায়। দাবানল যেরকম মুহূর্তের মধ্যে যেমন দাবানলটা যেরকম এরকম যে মনে করো এখানে এখানে আগুন লেগেছে, মানে 1 মোমেন্টের মধ্যে 2-3 কিলোমিটার আগুন ছড়িয়ে পড়বে। 1 মোমেন্ট মানে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে 2-3 কিলোমিটার আগুন ছড়িয়ে পড়বে। আর এখানে আন্দোলনের ক্ষেত্রে বলেছে যখনই বাঙালিদের উপর গুলি করা হয়েছে, মুহূর্তে বাঙালিদের মধ্যে আন্দোলনটা তীব্র আকার ধারণ করে। দাবানলের মতো সবার কাছে আন্দোলনটা পৌঁছে যায়। বুঝতে পেরেছো কিনা? নিউজটা পৌঁছে যায়। আর দাবানলের মতো মানুষের মধ্যে এই নিউজ মানে আন্দোলনটা ছড়িয়ে পড়ে। দেখো অপরাহ্ন, দিনের শেষ ভাগ বা বিকেল। তর্কবাদী, যে তর্কে বা যুক্তিতে সেরা। বুঝতে পেরেছো কিনা? তর্কে বা যুক্তিতে পারদর্শী, এক্সপার্ট, যে ব্যক্তি ভালো তর্ক করতে পারে বা ভালো যুক্তি দিতে পারে, ওই ধরনের ব্যক্তিকে বলা হচ্ছে তর্কবাদী। এটা খুবই জ্ঞানী হয়। বুঝতে পেরেছো কিনা? আর আমাদের দেশে তর্কবাগীশ যারা যুক্তিতে সেরা বা যুক্তিতে পারদর্শী, এদেরকে তর্কবাগীশ একটা উপাধি দেওয়া হয় যে অমুক তর্কবাগী। স্তিমিত মানে কমে যাওয়া, ক্রমান্বয়ে কমে আসা, অজ্ঞাত মানে অজানা। এখানে পাঠ পরিচিতিটা তোমরা পড়ে নিবে। আমাদের আলোচনা আজকের মধ্যে শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পুরো টপিকের মূল বিষয়টা হচ্ছে পাঠ পরিচিতিটা এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে। তোমরা পাঠ পরিচিতিটা পড়লে পুরা বিষয়টা সারমর্মটা এখানে পেয়ে যাবে। অর্থাৎ পাঠ পরিচিতিটা আরেকবার পড়ে নিবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে। এখানে এমসিকিউ এবং প্রশ্নগুলো তোমরা লিখে সাবমিট করবে। এগুলো ছোট এমসিকিউ আছে, যে এমসিকিউ গুলো আমি আনসার বলে দিয়েছি কিন্তু অলরেডি। তারপরে সৃজনশীল প্রশ্নগুলো আমি বলে দিয়েছি একবার। তোমরা বই থেকে দেখে আরেকবার দেখে লিখবে। বেশিক্ষণ লাগবে না। সর্বোচ্চ 10 মিনিট লাগবে তোমার এগুলো লিখতে। সর্বোচ্চ 10 মিনিট। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর সবাই অবশ্যই লেখাগুলো সাবমিট করবে। ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে বায়ান্ন নিয়ে?
Sir. No, sir. দিহার কোনো প্রশ্ন আছে দিহার? না স্যার। ওকে, ভালো থেকে বুঝেছো তো? আজকে ক্লাসে একটু হিস্ট্রিটা একটু বিরক্তিকর লাগে। হিস্ট্রি আবার যদি মনোযোগ দিয়ে শোনো মজাও লাগে। কিন্তু বায়ান্নর হিস্ট্রি গুলো মানে হত্যা মানে মানুষের মৃত্যুর খবর আসলে শোকিং নিউজ করে মানুষকে শকিং করে দেয়। বায়ান্ন এবং আমরা যদি বায়ান্ন নিউজটা শুনি বারবার একই নিউজ শুনতে ভালো লাগে না। কিন্তু দেখো এগুলো আমাদের জানতে হবে। হিস্ট্রিটা জানতে হবে। কিভাবে আমরা ভাষা আন্দোলনে আমাদের ভাষা আবার ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ কিন্তু একই না। তোমরা অনেকে কি করো? ৫২ কে ৭১ বানিয়ে ফেলে আর ৭১ কে ৫২ বানিয়ে ফেলে। এটা যেন না হয়। ঠিক আছে? ওকে, ফাইন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।